রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা কলকাতা পুলিশের ক্র্যাকের যে 2024 এই লীলা রয়ের যে ক্র্যাকের বইটির এডিশনের সেট 4-এর ম্যাথসের 30টা কোশ্চেনের সলিউশন করব। এর আগে আমরা ক্র্যাকের সেট 1, সেট 2, সেট 3 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে সেট 4-এর ম্যাথসের সলিউশন পাচ্ছ। কিছুদিন ক্লাস দিতে পারিনি, এবার থেকে রেগুলার ক্লাস পাবে এবং এই বইটা পুরো আমরা কমপ্লিট করার টার্গেট রাখছি, রাইট? তো চলো সরাসরি প্রশ্নে যাওয়া যাক। নাম্বার 2 দিয়ে অঙ্কটা শুরু হচ্ছে। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, বলছে 350 মিটার লম্বা একটা ট্রেন 54 কিমি পার ঘন্টা গতিতে 250 মিটার লম্বা একটা সেতু কতক্ষণে অতিক্রম করবে। খুব ইজি অঙ্কটা, কারণ একটা ট্রেন যখন কোনো একটা ব্রিজকে পেরোচ্ছে তখন ট্রেন নিজে পেরোচ্ছে প্লাস তার সেই যে ব্রিজটা তার লেন্থটাও কিন্তু পেরোচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারবো যে ডিস্টেন্সটা হয়ে যাবে ট্রেনের লেন্থ প্লাস সেই ব্রিজের লেন্থ। তাহলে আমাদের ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ হচ্ছে 250 মিটার লম্বা একটা সেতু আর 350 মিটার ট্রেন। তাহলে 350 আর 250 এটাকে অ্যাড করতে হবে। ফাইনালি এটা যোগ করে কত হবে? বলবে 3 2 5 আর 5 5 1, তাহলে 600। এই যে 600 মিটার এটা পেলাম আমরা টোটাল ডিস্টেন্স, রাইট? আর এখানে এই যে কিমি পার আওয়ার রয়েছে, এখানে আনসারগুলো দেখো কিন্তু সেকেন্ডে এসেছে। তো আমরা যখন দেখবো কিমি থেকে সেকেন্ডে আসতে চাইছে, দ্যাট মিনস কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে স্পিডটা কনভার্ট করতে হবে তোমাকে। বলবে হ্যাঁ। তাহলে 54 কিমি পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করব, তার জন্য জাস্ট একটা 5/18 দিয়ে গুণ লাগাবো। এটা হতো 18 3 54, 3 গুণ 5 করলে কত হবে? বলবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম বের করতে দিয়েছে, টাইম বের করতে গেলে কি করব? ডিস্টেন্স বাই কি করব বলো? স্পিড। তবে আমরা টাইম পাবো, কারণ ডিস্টেন্স সমান যদি স্পিড ইন্টু টাইম হয় তাহলে টাইম হবে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত গো? বলবে 600, আর স্পিডটা কত? 15। তাহলে 15 4 60 আর একটা 0, 40 মিটার পার 40 সেকেন্ড। অর্থাৎ আনসারটা হবে 40 সেকেন্ড, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো? বেশ, চলো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের। কোশ্চেন নাম্বার 3-এ রয়েছে। কি রয়েছে? বলছে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঘন অর্থাৎ কিউব, রাইট? তো এটাকে কিভাবে সলভ করবে দেখো। মেনলি একটা ফরম্যাট হয়, সেই ফরম্যাটটা আমাদের জানতে হবে। সেটা কি? দেখো, n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4, এটা কি ডিনোটস করে? প্রথম 10টা না, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, এটা ডিনোটস করে এই ফরম্যাটটা। n কোন নাম্বারটা? n হচ্ছে লাস্ট নাম্বারটা, একদম লাস্ট নাম্বারটা, রাইট? তাহলে দেখো এখানে 10টা স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে n এর ভ্যালুটা আমাদের কত হয়ে গেল? বলবে 10 হয়ে গেল। জাস্ট ভ্যালুটা পুট করে দাও। তাহলে এটা হতো 10 ইন্টু 10 প্লাস 1 কত? 11 তার স্কোয়ার বাই 4। এগুলো স্টেপ জাম্প করবে পরীক্ষায়, এত লিখতে যেও না। তাহলে এটা তো 10 গুণিত 11 স্কোয়ার, দ্যাট মিনস 121 বাই 4। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা 2 দুগুণে 4 আর এটা 2 5-এ 10। 5 আর 121-এ গুণ হবে, কত হবে? 5 21-এ 105 আরও 500, তাহলে কত হবে? 605। তাকে 2 দিয়ে ভাগ। 60টা 2 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট 30 হতো, আর 5কে ভাগ করা মানে আরও অতিরিক্ত কত হয়? বলবে 2.5 হয়, রাইট? তাহলে 302.5 এটা হবে আনসার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। এখানে দেখো অপশন এতে 320.5 দেখতে পাচ্ছ। এক্সামিনার কেমন অপশনটা দিয়ে রেখেছে, একটু তাড়াহুড়া করলেই ভুল হয়ে যাবে, বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে যে রাজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতি 6 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা কত? খুব ইজি। কেন? কারণ রাকেশ বাড়ি থেকে বিদ্যালয় যাচ্ছে, দ্যাট মিনস বাড়ি থেকে বিদ্যালয় এই দূরত্বটা ফিক্সড। বলবে হ্যাঁ। তাহলে বাড়ি থেকে বিদ্যালয় এই দূরত্বটা ফিক্সড। আমি বলবো ডিস্টেন্সটা ধরে নাও এক্স। তাহলে একবার যাচ্ছে 5 কিমি পার আওয়ার আর একবার যাচ্ছে 6 কিমি পার আওয়ার। এটাকে আমি যদি বিয়োগ করি তাহলে কীরকম হবে? একবার দেখো দেরি আর একবার হচ্ছে আগে। তাহলে যখন দেরি আর আগে বলবে তখন আমরা এই যে 7 আর 5 মিনিটটা রয়েছে এটাকে আমরা কি করব? যোগ করে দেবো। যদি এটা সেম হতো, অর্থাৎ দুবারই লেট বা দুবারই আগে, তখন কিন্তু মাইনাস করতাম। বাট এখানে যেহেতু একবার দেখো দেরিতে আর একবার আগে, তখন এই দুটো ডাটাকে জাস্ট তুমি অ্যাড করো। তাহলে 7 আর 5 অ্যাড করলে কত হয়? বলবে 12।
এটা যেহেতু মিনিট তাই আমরা একে স্পিডে অর্থাৎ ঘন্টাতে ট্রান্সফার করব, তার জন্য কি হবে বলবে জাস্ট একটা 60 দিয়ে ভাগ করব। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে এটা কীরকম হতো? এটা তো 6 হবে, এটা 6 কারণ একবার 5 আর একবার 6, রাইট? এবার দেখো এটা এলসিএম মতো 5 6 30, এটা 5 6 6x আর এটা 6 5 5x, এটা সমান হতো কত? 12/60। 12/60 মানে কত গো? বলবে 1/5, কারণ 12 5 60। আমি ভ্যালুটা লিখে দিলাম ডাইরেক্ট, 6x minus 5x, দ্যাট মিনস x বাই কত হতো 30 ইকুয়াল টু 1/5। বলবে হ্যাঁ, তাহলে 5 দিয়ে 6 চলে যেত, 5 6 30, তাহলে x এর ভ্যালুটা কত হতো কোনাকুনি গুণ করলে? বলবে 6। তাহলে আনসারটা হবে 6 কিলোমিটার। আমি এক্সটাকে কি ধরেছিলাম? এই যে এক্স, এগুলো কি? এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে জানতে চেয়েছে তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হবে কত? বলবে 6 কিমি, যেটা অপশন নাম্বার 1-তেই রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6-এ এই দেখো, কোশ্চেন নাম্বার 6-এ কি রয়েছে দেখো, বলা হচ্ছে যে এ ও বি এর আয়ের অনুপাত দিয়েছে 2:1 আর তাদের ব্যয়ের অনুপাত অর্থাৎ এ আর বি এর ব্যয়ের অনুপাত দিয়েছে 5:3। সঞ্চয়ের অনুপাত দিয়েছে 4:1। যদি এ ও বি মাসিক সঞ্চয় একত্রে 5,000 টাকা হয় তাহলে বি এর মাসিক আয় কত টাকা? বলো কি করে করবে, বলো কি করে করবে। দেখো অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমত আমরা এটাকে ক্রস প্রোডাক্টে অ্যাপ্লাই করব। কিভাবে? এ লেখো আর বি লেখো। এবার দেখো একবার বলা হচ্ছে আয় আর একবার বলা হচ্ছে ব্যয়, তাহলে আমি আয়ের রেশিওটা নিলাম। আয়ের রেশিওটা কি দেওয়া আছে? বলবে 2:1, তাহলে লিখো 2:1 লিখলাম। ব্যয় এর অনুপাত দিয়েছে 5:3, তাহলে ব্যয়টাকে কত বলেছে? 5:3। আর দুজনেই সঞ্চয় করছে কত টাকা? ও সঞ্চয়ের অনুপাতটা দিয়েছে 4:1, তাহলে সঞ্চয়ের অনুপাতটা দুজনের কত দিয়েছে? 4:1। আমরা এটাকে ক্রস প্রোডাক্টে ফেলবো। কিভাবে? এই কোনাকুনি গুণ করব, 3 দুগুণে 6, এই কোনাকুনি গুণ করব 5 একে 5, 6 - 5 অর্থাৎ বড় থেকে ছোটটাকে বিয়োগ, তাহলে কত হতো? 1। এখানে দেখো যেহেতু বেসটা সেম নেই, আমরা বেস থাকলে কি করি? ডাইরেক্ট দুটোকে বিয়োগ করেই একটা যে কোনো ডাটার সাথে গুণ করি, বাট এখানে যেহেতু বেসটা আলাদা তাই আবার আমরা কোনাকুনি গুণ করব। এখন আমরা এই সেকশনটাকে দেখবো না, এই সেকশনটাকে দেখবো না, আমরা এখন শুধু এই জায়গাটা দেখবো। তাহলে এটা হতো 4 3 12 আর এটা হতো 5 1 5, তাহলে 12 থেকে 5 বিয়োগ করব, কত হবে? বলবে 7। এই 1 ইউনিট ডিনোট করলো ডাইরেক্ট। প্রশ্নে কি বলেছে যে এ আর বি মাসিক সঞ্চয় করছে নাকি একত্রে 5,000 টাকা। দেখো এখানে মাসিক সঞ্চয়টা একত্রে এ আর বি কত করছে? বলবে 4 আর 1 যোগ করলে 5। প্রশ্নে এটাকেই নাকি বলেছে 5,000, তাহলে 5 সমান 5,000 যদি হয় 1 সমান কত হবে? বলবে 1,000। 1 সমান কত হবে? 1,000। জানতে কি যে বি এর মাসিক আয়টা নির্ণয় করো। আয়ের রেশিও কোনটা? এটা। বি কোথায়? এখানে। বি কত টাকা আয় করে? রেশিওতে 1 টাকা। 1-এর ভ্যালু যদি 1,000 হয়, কিন্তু আমরা 1-এর ভ্যালুটা জানি 7, তাহলে 7 গুণ 1 কত হবে? 7,000। কারণ 1-এর ভ্যালু 1,000, কিন্তু এখানে আমাদের 1-এর ভ্যালুটাই বেরিয়েছে 7, তাহলে এটা হয়ে যেত 7। বোঝা গেল? এটা হয়ে যেত 7, এটা হয়ে যেত 14। তাহলে এই যে ভ্যালুটা যেটা 7, তাহলে যেটা 1 ডিনোট করছে 1,000-কে, তাহলে 7 ডিনোট করবে 7,000 টাকাকে। তাহলে আনসার করে এসো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 8-এ, বলছে দুটো নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় নল সি চৌবাচ্চাটা খালি করে। এখন খালি চৌবাচ্চায় 3টে নল একসাথে খোলা হলো, চৌবাচ্চাটা নাকি 50 মিনিটে ভর্তি হয়। তাহলে সি নল ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি করতে পারবে? কিভাবে অঙ্কটা সলভ করবো দেখো, কিভাবে অঙ্কটা সলভ করবো দেখো। কোশ্চেন নাম্বার 8, তাই তো? দেখো এখানে এ বি আর সি 3টে নলের কথা বলা হয়েছে। এ বি আর সি এই 3টে নলের কথা বলা রয়েছে। তাহলে দেখো এ নল রয়েছে, বি নল রয়েছে, আরেকটা নল রয়েছে সি, কিন্তু এখানে এ আর বি চৌবাচ্চা ভর্তি করতে পারছে, তাহলে এগুলোকে আমি প্লাস দিয়ে ডিনোট করলাম কারণ এরা ভর্তি করছে। আর সি চৌবাচ্চাটাকে খালি করে দিচ্ছে, তাহলে একে মাইনাস চিহ্ন দিলাম, রাইট? এ বলছে আমি 60 মিনিটে পূর্ণ করব, বি বলছে আমি 75 মিনিটে পূর্ণ করব, তাহলে এ হতো কত? 60, এ হতো 75। কিন্তু সি
এর যে কত দিনে কাজটা করে এটা আমরা কিন্তু জানি না, যেটা প্রশ্নে এটাই তোমার হাইড করা রয়েছে। তাহলে আমি এদের দুজনকে নিয়ে ক্যালকুলেশন করি। ধরে নাও যে এ একটা চৌবাচ্চা 60 মিনিটে পূর্ণ করছে, তাহলে বি করছে 75 মিনিটে। তাহলে টোটাল কাজটা কত? এদের এলসিএম করলে কত হয়? এদের এলসিএম করবে, দেখবে 300 তোমার এলসিএম আসবে, রাইট? যে নাম্বারটা দিয়ে এই দুটোকে ডিভিজিবল হবে, কিন্তু এই নাম্বারটা ক্ষুদ্রতম নাম্বার হতে হবে এলসিএম, রাইট? তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করলে কত হতো? বলবে 5। আর এটাকে 300কে তুমি 75 দিয়ে ভাগ করলে কত হতো? বলবে 4। 4 7 28, 4 5 20, রাইট? এটা হলো এ এর প্রতিদিনের দক্ষতা, এটা হলো বি এর প্রতিদিনের দক্ষতা। অর্থাৎ এ বলবে আমি প্রত্যেক দিন 5 ইউনিট কাজ করে দেবো, বি বলবে আমি প্রতিদিন 4 ইউনিট কাজ করে দেবো, রাইট? এখানে দেখো প্রশ্নে বলেছিল যে 3টে নল একসাথে খোলা হলে চৌবাচ্চাটা নাকি 50 মিনিটে ভর্তি হয়ে যায়, বুঝতে পারলে? তাহলে দেখো এই যে 300 ইউনিট যেটা রয়েছে, এই যে 300, এটা তো হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, টোটাল কাজ কত? 300। এই 300 কাজটা করবে এ বি সি যখন তিনজন মিলে, তখন নাকি বলছে যে 50 মিনিটে নাকি ভর্তি করে দেবে, 50 মিনিটে। তাহলে 50 মিনিটে ভর্তি করতে গেলে ধরে নাও এখানে আনসারটা কত আসতে হবে? 50। তো এটাকে 50 আনতে গেলে অপশন কি? একটাই অপশন, এখানে 6 বসাতে হবে। আমি নাম্বার ধরে ক্যালকুলেট করছি, এখানে কত বসাতে হবে? বলবে 6। কেন? কারণ দেখো 6 5 30 আর একটা শূন্য, 50 আসছে। তাহলে এখানে 6 আনতে গেলে 5 আর 4 কত হয় গো? বলবে 9 হয়। 5 আর 4 কত হয়? বলবে যোগ করলে 9 হয়। কিন্তু 3টে পাইপ যখন একসাথে খুলবো, এ পাইপটা বলছে আমি তো জলটা ভর্তি করব, বি বলছে আমিও তো ভর্তি করব, কিন্তু সি বলছে আমি চৌবাচ্চা খালি করার জন্য এসেছি, আমার কাজই হচ্ছে খালি করা। তাহলে এই 9 থেকে তুমি 6 আসবে, তাহলে এখানে কত আসতে হবে? বলবে নিশ্চয়ই 3 আসতে হবে, কারণ 5 আর 4 যোগ করলে 9, আর 3 যদি বিয়োগ করো তবে এই 6টা তুমি পাচ্ছ। তাহলে এখানে 3 আনতে গেলে তোমাকে কি করতে হবে? 3 100, অর্থাৎ সি যদি প্রত্যেক দিন 3 ইউনিট করে জল খালি করতে পারে, 300 ইউনিট করতে ওর 100 দিন সময় লাগবে। বোঝা গেল? জাস্ট এটা রিভার্স ক্যালকুলেশন ছিল, ঠিক আছে? তাহলে প্রশ্নে জানতে কি চেয়েছিল যে ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি করতে পারবে সি। তো ভর্তি চৌবাচ্চা সি কতক্ষণে খালি করবে? সি বলছে আমি তো 3 ইউনিট করে খালি করতে পারি। তাহলে এখানে বেরিয়ে গেল 100 দিন হবে রাইট অ্যান্সার, যেটা যেটা তোমার অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা বোঝা গেল ব্যাপারটা কিভাবে করলাম সলভ? এটা বুঝতে পারলে কি করে সলভ করলাম? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি দিয়েছে? 0.08 আর 0.18 এর সমানুপাত জ্ঞাত করুন। আচ্ছা, এটা মানে তোমার মধ্য সমানুপাতই জানতে চেয়েছে। মধ্য সমানুপাত, তো মধ্য সমানুপাত জিনিসটা কি গো? মধ্য সমানুপাত এই জিনিসটা কি বলবে? মধ্য সমানুপাত ডিনোট করে যেটা হচ্ছে মিন প্রপোর্শন, যেটা হচ্ছে মিন প্রপোর্শন। তো মিন প্রপোর্শন কি হয়? দেখো এ বাই বি ইকুয়াল টু হয় বি বাই সি, রাইট? তাহলে কোনাকুনি গুণ করলে কত হতো? বলবে বি স্কোয়ার সমান এসি। তাহলে বি সমান কত হতো গো? বলবে রুট আন্ডার এ ইন্টু সি। তাহলে এটাই হচ্ছে মিন প্রপোর্শন। আলটিমেট এই দুটো ডাটাকে গুণ করো আর সেটাকে রুটের মধ্যে রাখো, যেটা আনসার দিবে সেটাই হচ্ছে মধ্য সমানুপাত। তাহলে দেখো 0.08 ইন্টু 0.18, এটাকে যদি গুণ করতাম রুটের মধ্যে কীরকম হতো? বলবে 0.08 এটা ডিনোট করে 8 আর 2 ঘর আগে দশমিক, তাই 1-এর গায়ে 2টো শূন্য, দ্যাট মিনস 100 গুণ 0.18, 18 আর 2 ঘর আগে দশমিক, তাই নিচে যেত 100। বুঝতে পারলে? 8 আর 18 গুণ করলে কত হয়? 8 আর 18-তে গুণ করলে কত হয়? বলবে 8 আর 18 গুণ করলে 8 10 80 আর 8 8 64। তাহলে 4 আর 14 অর্থাৎ 144 হয়। কত হয়? 144। আর নিচে কত রয়েছে? 100 ইন্টু 100। এটা ওরেলেই তোমার মুখে মুখেই হয়ে যাবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখলাম। এবার দেখো রুটের থেকে যখন 144 বেরোবে, আমরা জানি 12 স্কোয়ার হয় 144, আর দুটো 100-র জন্য আমরা একটা 100 পেয়ে যাব, রাইট? তাহলে এই যে 12 আর নিচে 100, দ্যাট মিনস কি 0.12, অর্থাৎ 0.12। এটা হবে তোমার আনসার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 11-তে। কোশ্চেন নাম্বার 11-তে আমাদের নেক্সট কোশ্চেনটা রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 11-ই কি দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 11-তে কি রয়েছে? বলা হচ্ছে যে এ একটি কাজ করতে পারে, এ 18 দিনে একটা কাজ করতে পারে এবং বি 12 দিনে ওই একই কাজ সম্পন্ন করতে পারে। তারা দুজনই একত্রে কাজ শুরু করে,
কিন্তু কাজটা শেষ হবার 3 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে কাজটা মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? কিভাবে সলভ করবে দেখো, প্রথমত এখানে এ বি এই দুজনের কথাই বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? লেখো এ আর একদিকে লেখো বি। লিখলাম, এ বলছে আমি 18 দিনে কাজ করতে পারবো আর বি বলছে 12 দিনে। তাহলে যে কাজটা করতে বলা হচ্ছে এ আর বি কে, সেই কাজটাই তো আমরা জানি না। তাহলে সেই কাজটা আমরা কত ধরবো? এদের এলসিএম। তাহলে 18 আর 12 এলসিএম কত? 36, রাইট। তাহলে 18 3 36 আর 12 18 2 36 আর 12 3 36। এটা একটু তাড়াতাড়ি করে নেবে, কারণ এই যে এফিসিয়েন্সিটা এটাই হচ্ছে তোমার মেন ক্যালকুলেশন করাবে, বুঝতে পারলে? তাহলে এ বলছে ভাই আমি প্রত্যেক দিন 2 করে কাজ করবো, আর বি বলছে ভাই আমি প্রত্যেক দিন 3 করে কাজ করব। এটুকু ক্লিয়ার? আর এই যে 36 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটুকু ক্লিয়ার? এবার এখানে কোশ্চেনটা পড়ো, কি বলেছিল দেখো। বলছে তারা দুজন একত্রে কাজ শুরু করে। তাহলে এ আর বি দুজনেই একসঙ্গে কাজ করা শুরু করলো, কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন পূর্বে, মানে কি কাজটা যখন শেষ হবে তার 3 দিন আগে বি কাজ ছেড়েই চলে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটাকে টার্গেট করব, যে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে যদি বি চলে যাচ্ছে, তাহলে ওই শেষ 3 দিন কাজটা কে করছে? বলবে নিশ্চয়ই এ একা করছে। এ বলছে ভাই আমি তো প্রত্যেক দিন 2 ইউনিট কাজ করতে পারি, তাহলে 3 দিনে আমি 3 দুগুণে 6 ইউনিট কাজ একা করে দেওয়ার হিম্মত রাখি। বোঝা গেল? কাজটা টোটাল কত ছিল? বলবে 36। তার থেকে এ একা বীরের মতন 6 কাজ করে দিয়েছে। তাহলে পড়ে আছে কত বাকি কাজ? বলবে 30 কাজ পড়ে আছে বাকি, এটাই বাকি কাজ। কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? এবার এই 30 কাজটা কারা করেছিল? কারণ এ আর বি দুজনে একসাথে তো কাজ করাটা শুরু করেছিল, তাহলে দুজনে একসাথেই তখন ওই 30 কাজটা করেছিল। তারপর বি চলে গেছে, দেন এ একাই 6 ইউনিট কাজটা করেছিল। তাই আমরা এর টোটাল কাজটা ওই 3 দিনের এটা নিলাম, সেটা টোটাল ওয়ার্ক থেকে বাদ দিলাম। যে তোমার বাকি যে কাজটা ছিল যেটা 30, এটা এ আর বি দুজনে তখন একসাথে করতো, দ্যাট মিনস 3 আর 2 5 ইউনিট হতো। তাহলে 30 কাজ করতে টাইম লেগেছিল 6 দিন, কিন্তু আনসার এখানে 6 দিন যদি অপশানে থাকতো, ভুল করেও দাগ দিও না, এই জায়গাটা লক্ষ্য রাখবে। বলেছে মোট কতদিন টাইম লেগেছিল, তাহলে এখানে এ বি মিলে করেছিল 6 দিন, আর এখানে একা এ করেছিল আরও 3 দিন। তাহলে 6 আর 3 দুটো অ্যাড করলে নেট আনসার দেবে 9 দিন, রাইট। তাহলে 9 দিন, দ্যাট মিনস আনসারটা করে এসো অপশন নাম্বার ডি, 9 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 12তে রয়েছে। কোশ্চেন নাম্বার 12তে আমাদের নেক্সট কোশ্চেনটা রয়েছে। কি বলছে? একটা ক্লাবে 30% সদস্য ইংরেজি জানেন, 40% সদস্য যারা রয়েছে 40% সদস্য হিন্দি জানেন, আর 10% উভয় ভাষা জানেন, এবং 48 জন সদস্য ইংরাজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না। তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? খুব ইজি। কিভাবে করবে দেখো, 30% সদস্য ইংরাজি জানে বলেছে, 30% সদস্য বলছে ইংরেজি জানে। তাহলে আমি বলবো যে 30 জন ইংরেজি জানে, 40 জন হিন্দি জানে, তাহলে 40 জন হিন্দি জানে। তাহলে 30 আর 40, তাহলে 30 আর 40 দুটোকে অ্যাড করলে কত হতো? বলবে 70। এটা ইংলিশ আর হিন্দি জানে এরা দুজন মিলে, কিন্তু 10% সদস্য এমন রয়েছে যারা দুটো ভাষাই জানে। তাহলে এখান থেকে তোমাকে এই 10টা বিয়োগ করতে হবে। তাহলে কত পেলে? বলবে 60। কত পেলে? 60। এই যে 60টা পেলে, এটা বেরোলো উভয় ভাষা জানে, কিন্তু পার্সেন্টেজ মানে ডিনোটস করে সর্বোচ্চ কতকে? বলবে 100কে। তাহলে 100 থেকে তুমি যদি এই উভয়টাকে বাদ দাও, তাহলে এই যে 40 নাম্বারটা বেরোলো, এটা হচ্ছে উভয় ভাষা জানে না। কতজন? বলবে 40 জন। অ্যাজবার কোশ্চেন বলছে 48 জন সদস্য এমন রয়েছে যারা নাকি হিন্দি আর ইংলিশ দুটোই জানেন না, মানে উভয় ভাষা জানেন না। তাহলে যেটা আমার ক্যালকুলেশন করে বেরোলো 40, এক্সামিনার এটাকেই প্রশ্নে বলে দিয়েছে নাকি এটা 48 জন। তাহলে 40 যদি ডিনোটস করে 48 জনকে, তাহলে বলো
1 ডিনোট করবে কতকে? বলবে 48/40কে, রাইট? কারণ 40কে 1 বানাতে গেলে তোমাকে 1/40 দিয়েই গুণ করতে হবে, তাই এটা আলটিমেট 40টা নিচে এলো। বোঝা গেল? বলেছে ক্লাবের সদস্য সংখ্যা কত, দ্যাট মিনস টোটাল ওখানে মেম্বার কতজন। তো টোটাল পার্সেন্টেজের অঙ্ক করছি, 100 হবে। তাহলে একটা শূন্য কাটো, আর এটা দেখো 4 12 48, 12 ইন্টু 10, দ্যাট মিনস 120 জন। এটা হবে তোমার আনসার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 14 দেখো। একটা নৌকা স্রোতের অনুকূলে 14 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিমি দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? অর্থাৎ সিম্পলি তোমাকে জানতে চাওয়া হচ্ছে যে নৌকার গতিবেগটা কত। তো নৌকার গতিবেগ বের করার জন্য কি করতে হয়? বলবে অনুকূল আর প্রতিকূলকে স্পিডটাকে অ্যাড করে অর্থাৎ যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাই। আর যদি বোট অফ স্টিম অর্থাৎ যদি আমাদের এই স্রোতের বেগ জানতে চাইতো, তখন অনুকূল আর প্রতিকূলের স্পিডটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হয় স্রোতের গতিবেগ। তাহলে এখানে নৌকার গতিবেগ জানতে চাইছে, তো খুব ইজিভাবে সলভ করবো। কিভাবে দেখো, একটু টুইস্ট করেছে এক্সামিনার। কোন জায়গাটা? এখানটা। কিরকম? অনুকূলে 2 ঘন্টায় 20 কিমি যায়। আমরা জানি যে পার্টিকুলার কোনো একটা স্পিড যখন বলি, সাপোজ ধরো যে 10 কিমি পার আওয়ার, এটা মানে কি 1 ঘন্টায় 10 কিমি পর যায়। এই যে আমরা বলি না যে 50 স্পিডে যাচ্ছে 50 কিমি পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে। তাহলে আমরা পার ঘন্টার হিসেবটা করি, তার জন্যই আমরা বলি যে কিমি পার আওয়ার। বুঝতে পারলে? এই যে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো 2 ঘন্টায় যদি 20 কিমি যায় অনুকূলে, তাহলে অনুকূলে অ্যাকচুয়ালি স্পিডটা কত? বলবে 2 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? সেটাই হবে স্পিড, অর্থাৎ 2 10 20, দ্যাট মিনস 10 কিমি পার আওয়ার। এটা হচ্ছে অনুকূলের স্পিড। প্রতিকূলে একই দূরত্ব মানে এই 20 কিমি অতিক্রম করছে 5 ঘন্টায়। তাহলে 20 কিমি অতিক্রম করছে 5 ঘন্টায়, তাহলে প্রতিকূলে নৌকাটার বেগ কত ছিল? বলবে প্রতিকূলে স্পিড কত ছিল? বলবে 5 4 20। বোঝা গেল? তাহলে প্রতিকূলে কি করব? 5 4 20, এই 4 কিমি পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূলের স্পিড। এটুকু ক্লিয়ার? বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো নৌকার গতিবেগ মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত? 10, প্রতিকূল কত? 4, 10 আর 4 যোগ করলে কত হয়? 14, তাকে 2 দিয়ে ভাগ, দ্যাট মিনস 7 কিমি পার আওয়ার। এটা হবে তোমার আনসার, যেটা দেখো প্রথমেই রয়েছে। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 17তে রয়েছে। কোশ্চেন নাম্বার 17 দেখো, বলছে কোন আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদাসল 270.40 টাকা হবে। বলো কি করে করবে? কোশ্চেন নাম্বার 17, কোন আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদাসল 270.40 টাকা হয়? কিভাবে হবে অঙ্কটা বলো, কিভাবে হবে? দেখো 4%টাকে আমরা না ফ্র্যাকশনে কনভার্ট করব। কিভাবে? 4% মানে 4/100, দ্যাট মিনস 1/25, অর্থাৎ 25 টাকা থাকলে 1 টাকা সুদ পাবে, অর্থাৎ হয়ে যাবে কত টাকা? বলবে 26 টাকা। এবার দেখো এটা কত বছরের কেস? 2 বছরে, তাহলে জাস্ট এটাকে স্কোয়ার লাগাও। 3 বছর বললে কিউব করব, তাহলে স্কোয়ার হলে এটা কত হতো? 625। এটা কত হতো? 676 টাকা। প্রশ্নে বলেছে সুদাসল নাকি 270.40 টাকা। সুদাসল কোনটা গো? এটা, কারণ 25 টাকা ছিল রিয়েল আর 1 টাকা সুদ, তাই আমরা এখানে 25 প্লাস 1 26 করেছি। 2 বছরের টার্ম, তাই স্কোয়ার দিয়েছি। 3 বছর বললে কিউব করতাম। তাহলে এটা হচ্ছে শুধু প্রিন্সিপাল, আর এখান থেকে এটা যদি বিয়োগ করো এই 676 মাইনাস 625, তাহলে পাবে ইন্টারেস্ট অর্থাৎ সুদটা পাবে। আর এটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ এর মধ্যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটোই অ্যাড রয়েছে। বোঝা গেল? কোশ্চেনে তোমাকে এক্সামিনার দিয়ে দিয়েছে 270.40 টাকা, যেটা হচ্ছে অ্যামাউন্টটা, অর্থাৎ সুদ প্লাস আসলটা। যেটা আমার 676, ওটাকেই এক্সামিনার জোরজবস্তি বলছে 270.40 টাকা। তাহলে বোথ আর ইকুয়াল। এটুকু ক্লিয়ার? এখান থেকে 1 ইউনিটের ভ্যালুটা বের করে নাও। কি হতো?
বলবে 270.40 ডিভাইড বাই 676 হতো। বলবে হ্যাঁ। এই যে দশমিকটা, এটা ওঠার জন্য নিচে 100 আসতো, কারণ দুঘর আগে রয়েছে, একটা শূন্য কাটতে পারতাম। বলবে হ্যাঁ। এটা কি হতো, এটা দেখো 2 5 10 যেত, আমি এটাকে প্রথমে ছোট করলাম। আর এটা দেখো 2 1 কে 2, আর এটা 2 35 70, আর এটা 2 2 4। এটুকু ক্লিয়ার। এবার এটা দেখো 2 6 12, 2 7 14 আর 1 15, 2 6 12 আর 1 13। দ্যাট মিনস এটা কত দিয়ে চলে যাচ্ছে গো? এটা কত দিয়ে চলে যাচ্ছে? বলবে এটা 2 দিয়ে চলে যাচ্ছে, এটা 2 দিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট। 676 দুগুণে হচ্ছে 1352। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা আমরা কত পেলাম? 1 ইউনিটের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2/5। অ্যাজ পার কোশ্চেন জানতে কি চেয়েছে? কোশ্চেনে জানতে কি চেয়েছে যে আসলটা কত টাকা। তো আসল তোমার কত টাকা? এটাই তো আসল। এই যে 625 টাকাটা, এটা তো আসল, আর এটা তো অ্যামাউন্ট, অর্থাৎ এর মধ্যে আসল আর সুদ দুটো ঢুকে রয়েছে। তাহলে এই ভ্যালুটা কত, এটাই তোমাকে জানতে চেয়েছে। তো দেখো একের ভ্যালু যদি 2/5 হয়, তাহলে 625-এর ভ্যালুটা কত হবে? বলবে 625 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হতো 5 12 60, 5 5 25, অর্থাৎ 125 গুণ 2, 250 টাকা। এটা হবে তোমার আনসার, যেটা দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? জাস্ট পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলাম, দেন এটা রিয়েল আর এটা হচ্ছে তার উপর ইন্টারেস্ট, তাহলে আমরা সেই টার্মে লিখলাম। স্কোয়ার ফরম্যাট করলাম, কারণ 2 বছর বলেছিল। কিউব করতাম 3 বছর বললে। অ্যামাউন্টটা প্রশ্নে দেওয়া রয়েছে, আমাদের অ্যামাউন্টের সাথে এক্সামিনারে দেওয়া অ্যামাউন্টটাকে লিঙ্ক করলাম, অর্থাৎ মিলিয়ে দিলাম। দেন সেখান থেকে 1 ইউনিটের ভ্যালু পেলাম। প্রিন্সিপালটা জানতে চেয়েছে, যেটা আমার 625, জাস্ট তার সাথে মাল্টিপ্লাই করলাম, নেট অ্যান্সার 250। ক্লিয়ার? 20 প্রশ্নটা খুব ইজি। একজন দোকানদার 12 টাকা কেজি দরে চিনির সাথে 7 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা পার কেজি হবে? খুবই ইজি, কারণ মিক্সচার অ্যালিগেশনের এই অঙ্কটা খুবই একটা সহজ অঙ্ক। কিভাবে করতে পারো দেখো, এটা 12 টাকা, তাহলে একদিকে লিখে দাও 12। 7 টাকা কেজি দরে লেখো 7, আর 8 টাকা কেজি এটা মিশ্রিত করতে বলছে, তাহলে এখানে লিখে দাও 8। মনে রাখবে, মিডিলে যে তুমি নাম্বারটা লিখলে, এই নাম্বারটা দেখবে এদের দুজনের একটা মিডিল রেঞ্জে থাকতে হবে। মিডিল মানে এমন না যে একদম দুজনেরই মিডিল, তা না। অর্থাৎ এই নাম্বারটা দেখো 12 থেকে কম, 8 নাম্বারটা, আবার 8 নাম্বারটা দেখো 7 থেকে বেশি, এইরকম একটা মিডিল রেঞ্জ, রাইট? এবার কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 4 হতো, আর এটা 8 থেকে 7 1 হতো, বড় থেকে ছোটটা বিয়োগ হবে, রাইট? তাহলে 1:4 এটা তোমার আনসার হবে, যেটা দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 23 এখানে রয়েছে। বলা হচ্ছে পরিতোষ 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 6 মাস পর মাধব 75,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে। আরও 6 মাস পর সানু 1,25,000 টাকা দেয় এবং ব্যবসায় অংশগ্রহণ করে। 2 বছর পর পরিতোষ, মাধব আর সানুর লাভ্যাংশের অনুপাতটা কত হবে? বলো কিভাবে করবে? বলো এটা কিভাবে করবে? 23-এর প্রশ্নটার বলো কিভাবে আনসারটা করবে। দেখো এখানে 3 জন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। একজন রয়েছে পরিতোষ, একজন রয়েছে 6 মাস পর সানু আসছে, আর 6 মাস পর মাধব আসছে। পরিতোষ আছে, মাধব আছে, আর সানু আছে, এই 3 জন কিন্তু রয়েছে। পরিতোষ কত টাকা দিয়েছে? বলবে 50,000 টাকা দিয়েছে। কত টাকা? 50,000 টাকা দিয়েছে। আর 6 মাস পর আসছে কি? মাধব, যেটা হচ্ছে 75,000 টাকা। তাহলে মাধব দিয়েছে 75,000 টাকা, আর আমাদের সানু দিচ্ছে 1,25,000। বাহ, 1,25,000। জাস্ট যেটা ডাটাটা প্রশ্নে ছিল সেটাকে লিখলাম। এবার এখানে একটু কনসেপ্ট লাগবে। কীরকম? দেখো পরিতোষ 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, বেশ। এটা কি পেগো? এগুলো কি? এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওরা বিনিয়োগ করেছে। 6 মাস পর মাধব 75,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করছে। এখানে বলেছে 2 বছর পর, এখানে কিন্তু 1 বছর বলেনি, 2 বছর পর। কিন্তু এই যে মাসগুলো মেনশন করা রয়েছে, যে 6 মাস পর, আরও 6 মাস পর, তার জন্য আমরা 2 বছরটাকে মাসে কনভার্ট করব। কিভাবে? 1 বছর ইকুয়াল টু হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মাস সমানই 1 বছর। তাহলে 2 বছর ইকুয়াল টু 24 মাস। তাহলে আমরা 24 মাসের হিসাবে ক্যালকুলেশনটা যাব। বোঝা গেল?
আমরা 24 মাসের হিসাবে কিন্তু ক্যালকুলেশনটা করব, এটা একটু মনে রাখতে হবে, রাইট? এটা ছিল প্রশ্নের একটা মেন টুইস্ট। এবার দেখো 6 মাস পর মাধব আসছে, তাহলে 24 মাসের মধ্যে 6 মাস পর যদি আসে মাধবের টাকাটা কত মাস খাটবে? কারণ ও আসছে 6 মাস পর, তাহলে 24 থেকে 6 বাদ দাও, দ্যাট মিনস 18 মাস কিন্তু মাধবের টাকাটা খাটবে। এটা টাইম বের করছি, এটা ইনভেস্টমেন্টগুলো দেওয়া ছিল, টাইমটা এবার ক্যালকুলেশন করছি এইভাবে, রাইট? আরও 6 মাস পর শানু আসছে, দ্যাট মিনস মাধব এসেছে 6 মাস পর, আরও 6 মাস পর বলছে শানু আসছে, তাহলে 12 মাস পর, অ্যাকচুয়ালি এখানে 6 আর এখানে 6, টোটাল 12 মাস পর কে আসছে? শানু আসছে। তাহলে শানু টাকাটা খাটিয়েছে আর কত মাস? বলবে 24 মাসের মধ্যে 12 মাস পর আসছে, দ্যাট মিনস 12 মাসই খাটাবে, কারণ থাকছেই তো আর 12টা মাস, বোঝা গেল? কিন্তু এই যে পরিতোষ বাবু যে রয়েছে, ইনি দেখো কোনো কিছুই এরকম কিন্তু বলা হয়নি যে উনি এতদিন পর এসছে, অতদিন পর পর্যন্ত টাকাটা খাটিয়েছে, এরকম বলা আছে? বলবেন না। তার জন্য আমরা বলবো যে পরিতোষ বাবু যিনি রয়েছেন, ইনি পুরো টাকাটাকেই নিশ্চয়ই 24 মাসই খাটিয়েছেন, অর্থাৎ 2 বছরই পুরো খাটিয়েছেন। এবার এগুলোকে আমরা যদি গুণ করি, অর্থাৎ প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, প্রফিট সমান কি গো? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এই একটা ফরম্যাটেই পার্টনারশিপের সমস্ত অঙ্কগুলো রয়েছে দাঁড়িয়ে। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমটা পেয়ে গেছি, এখান থেকে আমি প্রফিট রেশিওটা বের করতে পারবো। তো দেখো রেশিওতে নিলে সেই আলটিমেট কাটাকাটি হবে, তার জন্য সুবিধার্থে এই 3টে করে শূন্য বাদ দিলাম। চাইলে এই ভ্যালুটাকে আমরা আরও ছোট করে নিতে পারি, কিভাবে? দেখো এটা ডাইরেক্ট তুমি 25 দিয়ে কেটে দাও, এটা দেখো 25 দুগুণে 50, এটা 25 তিনে 75, আর এটা 25 পাঁচে 125। এটাকেও কাটতে পারো, 6 4 24, 6 3 18, আর এটা 6 2 12। তাহলে 2 আর 4 গুণ করলে 8, 3 আর 3 গুণ করলে হতো 9, আর 5 আর 2 গুণ করলে হতো 10। তাহলে নেট আনসার আসতো তোমার কাছে 8:9:10, যেটা অপশন নাম্বার 1-তে রয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো কোশ্চেন নাম্বার 26 দেখো কি বলছে, কোনো সংখ্যার 1/5 অংশ এবং অপর সংখ্যার 25% যোগফল হলো প্রথম সংখ্যার 40%। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কিভাবে করবে? যেভাবে ডাটাটা দেওয়া আছে সেইভাবেই ক্যালকুলেশনটা শুরু করো। কিভাবে? দেখো বলা হচ্ছে যে কোনো একটা সংখ্যা ধরে নাও, সেই সংখ্যাটা হচ্ছে x এর 1/5 অংশ, দ্যাট মিনস x ইন্টু 1/5, আর অপর একটা সংখ্যার 25%, ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 25/100, দ্যাট মিনস 1/4। তাহলে অপর সংখ্যাটা ধরে নাও y, তার 25%, দ্যাট মিনস y ইন্টু 1/4। এদের যোগফল যোগ করলাম, এটা নাকি প্রথম সংখ্যার 40%, প্রথম সংখ্যাটা কত? x, তাহলে x এর 40%, 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 40/100, 20 2 আর 20 5, দ্যাট মিনস 2/5, তাহলে x ইন্টু 2/5। এখানে দেখো কিছু বলে দেওয়া নেই যে সমান বলে, ইকুয়াল বলে, তো আমরা এটাকে ইকুয়াল কিন্তু ধরে নেবে সঙ্গে সঙ্গে। এই ভাষাগুলো বুঝতে হবে যে এদের যোগফলটা যা কন্ডিশন, এটা নাকি 40% সাথে ইকুয়াল। এবার আমরা এখান থেকে x আর y এর ভ্যালুটা বের করব, কারণ প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত জানতে চেয়েছি। তো প্রথম নাম্বারটা কত? x ধরেছি, দ্বিতীয়টাকে কত ধরেছি? y। তাহলে x আর y এর রেশিওটা আমার লাগবে। কিভাবে? এটা হতো x/5 আর এটা হতো y/4, এটা ইকুয়াল টু হতো x ইন্টু 2, দ্যাট মিনস 2x/5। আমরা এখান থেকে x গুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এটা হতো x/5, এটা কি হতো? এদিকে সাইন চেঞ্জ হয়ে আসতো -2x/5, তাহলে x এর দিকে x এলো, আর একে ওই দিকে পাঠিয়ে দাও, তাহলে y/4 ও নিজের সাইনটা নিয়ে ওদিকে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, -y/4 হবে। বুঝতে পারলে? তাহলে এখানে আলটিমেট নিচে কত আসতো? বলবে 5ই আসতো, তাহলে এটা 1 হতো, অর্থাৎ x - 2x হতো, আর এটা হতো -y/4। এটুকু ক্লিয়ার? x - 2x, দ্যাট মিনস কি? এখানে 1x, তাহলে 2 - 1, দ্যাট মিনস -x/5 ইকুয়াল টু -y/4। এই মাইনাস মাইনাস কেটে যেত, x এর নিচে 5 আছে, দ্যাট মিনস x এর মানটাই হয়ে যাচ্ছে কত? 5। y এর নিচে 4 আছে, তাহলে y এর মানটাই কত হয়ে যাচ্ছে? 4। তাহলে ফাইনাল আনসার ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? বলবে 5:4, যেটা অপশন নাম্বার
ডিতে রয়েছে। ক্লিয়ার হলো? আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 29 দেখো কি দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 29-এ কি দেওয়া হয়েছে দেখো, বলা হচ্ছে যে 36 লিটার একটা মিশ্রণ রয়েছে যেখানে দুধ আর জল, তার অনুপাত দেওয়া রয়েছে 3:1, মিশ্রণে 15 লিটার দুধ যোগ করা হলো। তাহলে নতুন যে মিক্সচারটা হলো সেই মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? খুব ইজি একটা অঙ্ক দিয়ে দিয়েছে। কিভাবে করবে? একটা মিশ্রণ, সেখানে দুধ আর জল রয়েছে, ঠিক আছে? তো দুধ আর জল যেটা রয়েছে কিভাবে করবে দেখো, এখানে লেখো মিল্ক আর এখানে লেখো ওয়াটার। দেখো দুধ জলের রেশিওটা দিয়েছে 3:1, কিন্তু এখানে বলেছে যে 36 লিটার একটা মিশ্রণ রয়েছে। মিশ্রণ মানে কি গো? মিশ্রণ মানে যেখানে দুটো কোয়ান্টিটি অ্যাড করা হয় তবে সেটাকে আমরা মিশ্রণ বলি। পার্টিকুলার শুধু মিল্ক থাকলে সেটা কোনো মিক্সচার না, শুধু ওয়াটার থাকলে সেটা কোনো মিক্সচার না, কিন্তু মিল্ক আর ওয়াটারে তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু সেটা একটা মিশ্রণ, যেরকম শরবত, চিনি, জল থাকে, বুঝতে পারলে? তাহলে মিল্ক আর ওয়াটারকে রেশিওতে আমরা যদি অ্যাড করতাম কত হতো? বলবে 3 + 1 4 হতো। তাহলে এটা কি হয়ে গেল? 4টা, বলবে মিশ্রণ হয়ে গেল। কারণ রেশিওতে 3 আর 1 যোগ করলে 4, এই 4টা হচ্ছে মিল্ক আর ওয়াটারের মিক্সচার, দ্যাট মিন্স মিশ্রণ। এক্সামিনার বলছে না 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 না, এটা হচ্ছে নাকি 36 লিটার একটা মিশ্রণ। তাহলে যেটা আমার হচ্ছে 4, এক্সামিনার এটাকে এই প্রশ্নে বলছে নাকি 36 লিটার। তাহলে কি করব? এক্সামিনারের সাথে আমার নাম্বারটাকে ইকুয়াল করে দেবো, অর্থাৎ 4 = হয়ে গেল 36, বোথ আর ইকুয়াল। 1 ইউনিটের ভ্যালুটা ঝ্যাপ করে বের করে নাও, ভাগ করো, কত হবে? 9। তাহলে মিল্কটা কত গো? 3। 1 যদি 9 হয় 3 কত হবে? বলবে 3 × 9, দ্যাট মিন্স 27 হবে। এটা বোঝা গেল। আর 1-এর ভ্যালুটাই কত আছে? 1-এর ভ্যালুটাই পেলাম আমরা 9, লিখলাম 9। তাহলে দেখো 27 আর 9 যোগ করে কত হয়? 36। দেখো 36 লিটার মিশ্রণ, বোঝা গেল। এবার দেখো 15 লিটার দুধ যোগ করা হয়েছে, অর্থাৎ এই যে কন্ডিশনে তুমি এসে গেছো যে 27 লিটার মিল্ক আছে আর 9 লিটার ধরো ওয়াটার আছে, এখানে ওরা বলছে 15 লিটার আরো দুধ অতিরিক্ত যোগ করা হচ্ছে। তাহলে এখানে দুধ যোগ করা হচ্ছে, তাহলে দুধের যে রেঞ্জটা রয়েছে 27, এর সাথে এই যে 15 লিটার অ্যাড হচ্ছে এটাকে জাস্ট এখানে অ্যাড করে দাও। তাহলে এটা কত হতো? 27 10 20, 2 এর আগে 3 আর 7 5 12, দ্যাট মিন্স 42। কত হতো? 42। এই যে 42 লিটার, এটা এখন কি হয়ে গেল? এটা এখন মিল্ক হয়ে গেল। কিন্তু ওয়াটার তো কিছু বলেনি, তাহলে ওয়াটার 9ই আছে। জানতে চেয়েছিল ওদের দুধ জলের অনুপাত কত হবে। অনুপাত ডিনোটস করে সব থেকে ছোট নাম্বারটা, তাহলে 42:9 এদের অনুপাত নাও। দেখো এটা 3 দিয়ে যেত, 3 14 42, আর এটা হতো 3 3 9 14:3। এটা কিন্তু আনসার হবে। যদি অপশনে পাও 3:14, এত কিছু করলে দিয়ে ওটি দাগ দিয়ে দিলে তাহলে কিন্তু তোমার আনসার করা বৃথা হয়ে যাবে। দুধ আর জলের যেহেতু বলেছে তাই আমরা দুধ প্রথমে নেব, দেন জলটা নেব। তাহলে 14:3 এটা অপশানে খুঁজতে হবে। এ দেখো অপশান নাম্বার 1-এতে রয়েছে। অপশান 3-এ দেখলে 3:14 কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে আনসারটা হিট করব, রাইট? চলো নেক্সট কোশ্চেনটা দেখি কোথায় রয়েছে। কোশ্চেন নাম্বার 34। দেখো কোশ্চেন নাম্বার 34-এ কি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 25টি সংখ্যার গড় 13, কিন্তু ভুলবশত 73-কে 48 হিসাবে গোনা হয়ে গেছে, তাহলে নতুন গড় কত হবে? কিভাবে করবে দেখো, 25টা যে নাম্বার রয়েছে এই 25টা নাম্বারে গড় দিয়ে দিয়েছে 13। তাহলে 25টা নাম্বারের গড় যদি হয় 13, 25টা নাম্বারের গড়ই কত? 25টা নাম্বারের গড় 13 আছে, এটা এভারেজ। 73-কে 48 গুণা হয়ে গেছে, মানে লিখতে হতো ধরো 73, লিখেছে 48, তাহলে কম কত লিখেছে? আরো যেটা লিখতে হতো, কারণ লিখতে হবে তোমাকে 73 আর তুমি লিখে দিলে ধরো 48, তাহলে তুমি কত কম লিখেছো? বলবে 25 আমি কম লিখে দিয়েছি। তাহলে এই যে তুমি 25টা কম লিখেছো, এই 25টা সংখ্যার মধ্যে এভারেজ হতো, দ্যাট মিন্স 25/25 হতো, মানে অতিরিক্ত করে আরো 1 তোমাকে গড়ের সাথে যোগ করতে হতো। তাহলে নতুন গড়টা কত হবে? বলবে এই 13-র সাথে অতিরিক্ত আরো 1, এই এভারেজটা যোগ হতো, দ্যাট মিন্স আনসারটা হতো 14, যেটা অপশন নাম্বার দেখো সিতে রয়েছে। বুঝতে পারলে? যেহেতু তুমি কম লিখেছো তোমাকে এটা আরো অতিরিক্ত লিখতে হবে, তাই যতগুলো নাম্বার তাদের মধ্যে ইকুয়ালি সেটা ডিভাইড হবে তবে সেটা এভারেজ হবে।
তাহলে 25/25 করলে কত হবে 1। আগে তোমার এভারেজ ছিল 13, এখন যে নতুন গড়টা সেটা এই 1 অ্যাড করলে তবে হবে 13 আর 1 যোগ করো 14, এটা হবে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 37 দেখো, 10% ছাড়ে 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা, 24 টাকায় ক জোড়া মোজা কেনা যাবে? কিভাবে করবে অঙ্কটা? 10% ছাড় মানে আমরা ফ্র্যাকশনাল ভ্যালুতে যদি আসি সেটা হয় 1/10, 1/10। তাহলে 10 হলে 1 কমে যাবে, কত হবে 9। প্রশ্নে দেখো লিখিত মূল্যটা বলেছে 10 টাকা, তাহলে 10 যদি ডিনোটস করে 80-কে, তাহলে এটা কত গুণ? বলবে 8 গুণ। তাহলে 9 ডিনোট করবে 9 গুণ 8-কে, অর্থাৎ 72-কে। এটুকুই ছিল তোমার মেন ক্যালকুলেশন, বুঝতে পারলে? কারণ প্রশ্নে এই 80 টাকাটা লিখিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস দেওয়া রয়েছে, তাহলে আমরা এটাকে মার্ক প্রাইস যদি ধরি, এখন 1 টাকা কমে গিয়ে হয়েছে 9 টাকা, তাহলে 10 যদি 80 হয় 9 হয়ে গেল 72। এবার 72 টাকা হচ্ছে 1 জোড়া মোজার লিখিত দাম, তাহলে 72 টাকায় তুমি পাবে 1 ডজন, দ্যাট মিনস 12 জোড়া মোজা। বুঝতে পারলে? তাহলে প্রশ্নে বলেছে যে 24 টাকায় তুমি বলো 72 টাকায় যদি 12 জোড়া পাও, তাহলে 24 টাকায় তুমি কত জোড়া পাবে? বলবে 72-কে 24 বানাতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 24 3-এ 72। তাহলে 12-কেও 3 দিয়ে ভাগ করে বলবো 4 জোড়া তুমি মোজা পাবে, যেটা দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 40 দেখো, বলছে প্রত্যেকটি 3,990 টাকা করে দুটি বাইসাইকেল বিক্রয় করা হলো, যার একটিতে 5% লাভ, অপরটিতে 5% ক্ষতি। তো মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। দেখো এর উপর 5% ক্যালকুলেশন করবে একবার লাভ, এর উপর একবার ক্ষতি, আলটিমেট তোমার এই ভ্যালুটা কোনো কাজেই দেবে না, সে তোমার রেজাল্ট দেবে 5% লাভ আর 5% ক্ষতি। তাহলে তুমি এটাকে ডাইরেক্ট সাকসেসিভে ফেলে দাও। সাকসেসিভ মানে কি? এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এখানে দেখো একটা লাভ একটা ক্ষতি, তাহলে আমরা বলতে পারবো যে ডাটাটা কীরকম হতো? যেহেতু একবার লাভ বলেছে আর একবার ক্ষতি বলেছে, তাহলে আমরা কি বলতে পারবো যে প্লাস এক্স মাইনাস ওয়াই। কী বলবে? প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস XY/100। এখানে তুমি যদি একবার 5 বসাও, +5 আর একবার -5, এই +5 -5 এটা কেটে যেত, আলটিমেট তোমার কাছে -XY/100, দ্যাট মিনস 5 গুণ 5 25/100, এটাই তোমার আনসার ক্রিয়েট করতো। দুটো শূন্য আগে গিয়ে বসে যেত, 0.25 মাইনাস অর্থাৎ 0.025 এত পার্সেন্ট তোমার কিন্তু ক্ষতি হবে, যেটা কিন্তু অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল? কারণ যেহেতু এটা মাইনাস আনসার দিচ্ছে, তাই এটা ডিনোটস করছে ক্ষতি। যদি এটা পজিটিভ আসতো তাহলে বলতাম প্রফিট। ক্লিয়ার? চলো নাম্বার 25 দেখো, বলছে 25% হ্রাস করলে একটা সংখ্যা হয় 225, সংখ্যাটিকে 375 করতে হলে কত পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে? খুবই ইজি একটা অঙ্ক, কারণ 25% হ্রাস করলে সংখ্যাটা নাকি 225 হয়। তো 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত গো? 25/100, দ্যাট মিনস 1/4। তাহলে সংখ্যাটা যদি 4 হয়, তোমার এখন 1 কমে যাবে, কত হবে? বলবে 3। কোশ্চেনে বলছে যে সেটা নাকি 225, কখন? সংখ্যাটা হ্রাস করলে। তো হ্রাস করা সংখ্যাটা আমার হয়েছে রেশিওতে 3, এটাকেই প্রশ্নে বলছে 225। তাহলে 3 যদি 225 হয়, 1 কত হবে? বলবে 3 7 21 আর 3 5 15, অর্থাৎ 1 হবে 75। তাহলে সংখ্যাটা কত? বলবে 4। তাহলে 4 কত হবে? বলবে 1-কে 4 বানাবো 4 দিয়ে গুণ করে, তাহলে 75-কেও 4 দিয়ে গুণ করে বলবো 4 75-এ গুণ করলে 4 7 28 আর 4 5 20, দ্যাট মিনস 300। প্রশ্নে বলেছে সংখ্যাটাকে 375 করতে হলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো 300 আছে, এটাকে বলছে 375 করতে হবে, তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? শতাংশ দ্যাট মিনস ডিনোটস করে পার্সেন্টেজ, দ্যাট মিনস 100-কে। বলবে হ্যাঁ 100-কে ডিনোটস করে। তুমি 300-কে 100 বানিয়ে দাও, তাহলে দেখো ইজি হয়ে যাবে। কিভাবে? বলবে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করো। এটা ভাগ করলে কত হতো? বলবে এটা 100 হয়ে যেত। আর আমরা 100-র ওরিয়েন্টে যদি কোনো ক্যালকুলেশন করি, সেটাই ডিনোটস করে পার্সেন্টেজ। তাহলে 3-কে 375 দিয়ে 3-কে আমরা ভাগ করছি, কত হবে? 3 1-কে 3 আর 3 25 75। দেখো ছিল 100, হয়ে গেছে 125, তাহলে অতিরিক্ত কত হয়েছে? বলবে 25। 100-ই 25 বেড়েছে, মানেই 25%ই বেড়েছে। আর না হলে 375 থেকে 300 বিয়োগ করো, 75/300 ইন্টু 100, সে দেখো আলটিমেট তোমার এটাই আনসার দেবে। তাহলে আনসারটা করতে হবে কি? 25%, যেটা অপশন নম্বর সিতে রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 48-এ। কোশ্চেন নাম্বার 48-এ যাব, এখানে রয়েছে
দেখো কি রয়েছে, পাঁচটা সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ। লসাগু গসাগুর যোগফল দিয়েছে 2520, একটা সংখ্যা দিয়েছে 480, তাহলে অপরটা কত? এই কোশ্চেনটা বেশ একটা ভালো প্রশ্ন। কিভাবে করতে হবে দেখো, প্রশ্নে কি কি দেওয়া রয়েছে বলবো। প্রশ্নে লসাগু গসাগুর কত গুণ এই ডাটাটা প্রথমে দিয়েছে। তাহলে আমি ধরলাম লসাগুকে এলসিএম অর্থাৎ এল, আর গসাগুকে এইচসিএফ অর্থাৎ এইচ, এই দুটো ডিনোটস করলাম। বলেছে পাঁচটা সংখ্যা বাদ দাও, সে ক্যালকুলেশন করলে 5 5 কেটেই যাবে। তাহলে আমরা যদি বলি যে লসাগুটা হচ্ছে তোমার গসাগুর নাকি 20 গুণ, তাহলে এইচসিএফটা যদি এক্স হয় তাহলে লসাগুটা কত হবে? গসাগুর 20 গুণ, দ্যাট মিনস 20x। অ্যাজ পার কোশ্চেন্স লসাগু আর গসাগুর যোগফল 2520, তাহলে লসাগু 20x গসাগু এক্স, এদের দুজনকে যোগ করে এটা বলছে নাকি 2520। তাহলে 20 আর এক্স দুটোই এক্স, দ্যাট মিনস কত হতো? 21x। এটা নাকি বলছে 2520 সাথে ইকুয়াল। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইজি পেয়ে যাব। কি করে? 21 দিয়ে এটাকে ভাগ, কত হতো? 21 একে 21, 4 2, 21 দুগুণে 42 আর একটা শূন্য, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কত পেলাম? বলবে 120। তাহলে লসাগুটা কত হতো? বলবে লসাগুটা ছিল 20 গুণ এক্স, তাহলে লসাগুটা হতো 20 ইন্টু 120। আর গসাগুটা ধরেছিলাম শুধু এক্স, তাহলে গসাগুটা হবে এই 120। বলবে হ্যাঁ। এবার দেখো অঙ্কটা কিরকম এলো, লসাগু পেয়ে গেছি গসাগু পেয়ে গেছি, একটা সংখ্যা দেওয়া আছে। আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ 2 নাম্বার। এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ 2 নাম্বার। এখানে দুটো নাম্বারের কি থাকে? গুণফল করা থাকে। তাহলে লসাগু আর গসাগু পেয়ে গিয়ে একটা নাম্বার বের করতে বললে আলটিমেট তোমাকে লসাগু গসাগু গুণ করতে হবে, ডিভাইড বাই সেই নাম্বারটা নিচে চলে যাবে। তাহলে লসাগুটা কত? 20 গুণ 120, 20 গুণ 120 এটা লসাগু। আর গসাগুটা কত? 120 ডিভাইড বাই একটা নাম্বার কত দেওয়া আছে? বলবে 480। এটাকে আমরা নিচে লিখে দেবো 480। ক্যালকুলেশন করো, দেখো 120 4 দিয়ে চলে যেত, 12 4 48, তাহলে 120 4 480। আর এটা কত হতো? বলবে এটা 4 5 হতো 20। তাহলে নেট আনসার দিত 5 গুণ 120, 5 12 60 আর একটা শূন্য, দ্যাট মিনস 600। এটা হচ্ছে আর একটা নাম্বার। তাহলে আনসারটা করে দাও, অপশন নাম্বার বি, 600 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার 52, 52 এর প্রশ্নটা কি রয়েছে দেখবো। 52 এ কি প্রশ্ন রয়েছে দেখবো। দেখো 52 রেশিওর একটা অঙ্ক দিয়েছে। রেশিওর অঙ্ক দিয়ে এ বি সি ডি এর ভ্যালুটা জানতে চেয়েছে। রেশিওর অঙ্কটা দিয়ে এ বি সি ডি এর ভ্যালুটা জানতে চেয়েছে। এটাকে কি করে সলভ করবে? দেখো এখানে এ বি সি ডি এদের ভ্যালুগুলো ফ্র্যাকশনে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথম কাজ হবে এই ফ্র্যাকশন ভ্যালুটাকে একটা পুরনো নাম্বারে নেওয়া আসা। কিভাবে? দেখো এ ইজ টু বি, যদি এ ইজ টু বি এটা দিয়েছে 1/2 ইজ টু 3/8, আমরা কি করব? এটাকে পূর্ণ সংখ্যায় আনার জন্য নিচে হরগুলোর এলসিএম নিয়ে নেবো, দেন সেটা দিয়ে গুণ লাগাবো। হরগুলোর এলসিএম নিয়ে এটা গুণ লাগাবো। তাহলে 2 আর 8 এলসিএম কত হয়? বলবে 8। তাহলে এদের দুজনকে আমরা 8 দিয়ে গুণ করব। এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। তাহলে 1/2 কে 8 দিয়ে যদি গুণ করতে কত হতো? বলবে 4 হতো। আর 8 কে 8 দিয়ে গুণ করলে কেটে যেত, আলটিমেট 1 থাকতো। তাহলে এ আর বি এর ভ্যালুটা তুমি কত পেলে? বলবে 4:3 পেলাম। সেম অ্যাজ বি সি, এটা আছে 1/3 আর 5/9, কত আছে? 1/3 আর 5/9, এটা বি আর এটা সি। তাহলে 3 আর 9 এর এলসিএম কত? বলবে 9, দুটোকেই 9 দিয়ে গুণ লাগাও। তাহলে এটা 3 3 9 আর এটা 9 9 কেটে যেত, এটা 5 1 5। তাহলে বি আর সি এর ভ্যালুটা পেলে 3:5। সি আর ডিটা কি হতো? 5/6 আর একটা রয়েছে 3/4, কত? 3/4। 6 আর 4 এলসিএম কত হয়? বলবে 12, দুটোকেই 12 দিয়ে গুণ লাগাও। এটা 6 2 12, 2 5 10 হতো। এটা 4 3 12, 3 3 9 হতো। তাহলে সি কত এলো? 10, ডি কত এলো? 9। তুমি চাইলে একটু অপশনগুলোর দিকেও তাকাতে পারতে। এ আর বি এর রেশিওটা হতে হবে 4:3। কোন অপশনটা 4 আর 3 হচ্ছে দেখো তো? এটা 8 আর 5, এটা হবে না। এটা দেখো 2 দুগুণে 4, এটা 2 3 6 হতো, আর এটা 2 দুগুণে 4 হতো। আমি অপশন ডিটা দেখছি, 2 3
আর এটা 2 দুগুণে 4, তাহলে 3:2 হতো এ আর বিটা, কিন্তু এ আর বিটা হতে হবে কত, বলবে 4:3, তাহলে এটাও অপশন হতো না। এটা দেখো 2 3-এ 4 আর 2 দুগুণে 4, দ্যাট মিনস এটা 3:2 হতো, তাহলে এটাও আনসার হবে না, তাহলে অপশন এ হতেই হবে। দেখো এ আর বি 8:6, তাহলে কত হতো, 4-3 হতো। বি সিটা কত, 3 আর 5, দেখো বি এখন 6 আর সি 10, 2 3 2 5, আর 10 আর 9 হবে সিডি, দেখো 10 9। তাহলে আমরা এটাকে এ বি সি ডি লিখে তার তলে লিখে ফিল আপ করে গুণ করে কাটাকাটি করে করলাম না, ডাইরেক্ট এই নাম্বারটাকে এখানে দেখে নিলাম যে কোনটা অপশানে মিলে গেল। বুঝতে পারলে, এগুলো এক্সামে অনেক হেল্প করবে, রাইট। চলো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে। এবার কোশ্চেন নাম্বার কোথায় রয়েছে গো, নেক্সট কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 55-এ। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 55-এ আমাদের নেক্সট কোশ্চেনটা রয়েছে। 55-এ কি রয়েছে, একটা অ্যালজেব্রার ম্যাথ রয়েছে। কোশ্চেন নাম্বার 55টা দেখো, এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 55 কিভাবে সলভ হবে, দেওয়া রয়েছে যে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে x⁶ প্লাস 1/x⁶ এই ভ্যালুটা কি হবে। ফার্স্ট অফ অল আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, দেখো এখানে একটা জিনিস করতে হবে, কিরকম বলতো, এই প্রশ্নটাই রয়েছে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে x⁶ প্লাস 1/x⁶ ইকুয়াল টু কত। আমরা এই জায়গাটা একটু ক্যালকুলেশন করবো। এটা ক্যালকুলেশন করলে কি হতো, বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা এ এটা বি, ইকুয়াল টু কত, 3, ইকুয়াল টু কত, 3। তাহলে এখানে এক্স আর এক্স কেটে যেত, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা কত আসতো, বলবে এই 2টা ওই পারে যেত আর সাইনটা চেঞ্জ হতো, অর্থাৎ -2টা +3 হতো, 3 আর 2 5 হতো। এবার দেখো এই যে ফরম্যাটটা রয়েছে x⁶ প্লাস 1/x⁶, এটাকে তুমি যদি বলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x² তার হোল কিউব, আমি যদি বলতাম যে এটা সমান কত, তাহলে বলবে অনেকটা ইজি হতো, আমাদের একটা স্টেপ পুরো জাম্প করে এই জায়গাটায় চলে আসছি। কিভাবে, কারণ অলরেডি x² প্লাস 1/x² এই ডাটাটা পেয়ে গেছি 5, তাহলে এখানে x² প্লাস 1/x² এর ডাটাটা কত, 5। আমরা জানি যে ডাটাটা দেওয়া থাকে এখান থেকে কিউব ফরম্যাটে ডাইরেক্ট আসতে গেলে k³ - 3k এই ফরম্যাটটার সাথে আমরা জড়িত, ইনফ্যাক্ট এটা আমরা জানি। বলবে হ্যাঁ, যদি স্কোয়ার ফরম্যাটে হয় তখন k² - 2 করি, তাহলে এখানে k³ - 3k, তাহলে আমার কাছে এই ডাটাটা কত আছে, বলবে 5, তাহলে জাস্ট 5-এর কিউব করব, যেটা হবে 125 মাইনাস 3k, দ্যাট মিনস 3 গুণ 5 15, 125 মাইনাস 15 কত আনসার দেবে গো, 110। তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, স্কোয়ার ফরম্যাট করে এটাকে হোল কিউব করলাম, কারণ 2 3 6, বুঝতে পারলে, এটা আমরা করে দিলাম। তাহলে এখানে যে ডাটাটা পেয়েছি জাস্ট সেটাকে পুট করে ইজি আনসার করব 110, যেটা কোথায় রয়েছে, 110 দেখো অপশন নাম্বার বিতে রয়েছে, রাইট। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন নাম্বার 58-এ কি প্রশ্ন রয়েছে দেখি, কোশ্চেন নাম্বার 58। আচ্ছা, এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা আমাদের এক্সাম অ্যাপ্রোচে কি আনা উচিত, প্রথমত এটা সলিউশন করতে গেলে টাইম চলে যাবে, বাট এটাকে আমরা এক্সাম অ্যাপ্রোচ দিয়ে কিভাবে করতে পারি। যে কোনো এইরকম অঙ্ক যখন পাবে তখন প্রথমে মনে রেখে দেবে যে যেহেতু এটা প্র্যাকটিস সেট করছি, আমাদেরকে এক্সাম অ্যাপ্রোচ দিয়েই করতে হবে, তাহলে এক্সামের অ্যাপ্লিকেশনগুলো এইভাবেই করলে অনেক টাইম সেভ হয়ে যাবে। প্রথমত এই যে ফার্স্টে ডাটাটা দেখছো জাস্ট এটাকে নাও, কোনো স্কোয়ার টোয়ার রুট সব ভুলে যাও, সব স্কোয়ার রুট ভুলে যাও, তাহলে কি থাকতো, বলবে 6.1, নিচে কত থাকতো, 0.61। কি বললাম, এই যে ডাটাটাকে দেখছো লব আর হর, এই ডাটাটাকে তুমি সেম লিখে দাও, এখানে স্কোয়ার রুট এগুলো সব ভুলে যাও, এটাই ক্যালকুলেশন করবে আর যেটা বেরোবে সেটাই তোমার আনসার হয়ে যাবে। তাহলে এটা কত হতো, বলবে এটা আমি লিখতাম 61, দেখো এই জায়গাটা আমি একদম পুরো বেসিকভাবে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, 6.1, তাহলে এটা হতো 61 আর একটা দশমিকের জন্য নিচে আসতো 10, রাইট। আর নিচে কত হচ্ছে 0.61, তাহলে এটা 61 হতো, আর দুঘর আগে আছে তার জন্য ওপরে কি যেত, বলবে 100 যেত, রাইট। এবার যারা এখানে ডাইরেক্ট বুঝতে পারছো, এখানে ডাইরেক্ট যারা বুঝতে পেরে গেছো যে এটা দুটোর জন্য ওপরে একটা যেত নিচে একটা থাকতো, আলটিমেট পড়ে থাকতো এখানে 10, তাহলে ভেরি গুড,
আদারওয়াইজ তুমি যদি একটু ব্রেকডাউন করে এই জায়গাটা করো, তাহলে দেখো 10 10 100 আর 61 61 কেটে যেত, নেট আনসার তোমার থাকতো 10। অর্থাৎ তুমি এবার হাতে যদি সময় থাকে তুমি এটা পুরো ক্যালকুলেশন করে দেখবে, তোমার আনসার কিন্তু 10ই বেরোবে। তাহলে আনসারটা করে এসো অপশন নাম্বার ডি, 58 এর আনসার করে এসো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 61। কোশ্চেন নাম্বার 61 দেখো কি রয়েছে, বলছে 50কে এমন দুটো অংশে ভাগ করো যাতে তাদের অনন্যকের যোগফলই হয় নাকি 1/12। 50কে এমন দুটো অংশে ভাগ করো যাতে তাদের অনন্যকের যোগফল হয় 1/12। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে জিনিসটা কীরকম হতো। প্রথমত 30 আর 20 যোগ করে কত হতে হবে, দেখো এই যে দুটো নাম্বারগুলো প্রত্যেকটা অপশানে রয়েছে এগুলো যোগফল হতে হবে কিন্তু 50। তো দেখো 15 10 যোগ করে কত হয়, বলবে 25। 50 হয়, বলবে না। তাহলে অপশানে উত্তর হতো, বলবে না। 25 আর 20 যোগ করলে কত হয়, 45। আনতে হবে কত, 50, বলবে তাহলে অপশান বিটা আনসার হতো না। 30 আর 25 যোগ করে কত হয়, বলবে 55, এখানে 50 আনতে হবে, আমি তো কোনো অ্যাঙ্গেলেই পেলাম না, তাহলে এটা উত্তর হয়ে গেল। 30 আর 20 যোগ করে কত হয়, 50। এবার দেখো যাদের মনে একটু ডাউটস রয়েছে তাহলে সলভ করে দিচ্ছি। কি কি রয়েছে, 30 আর 20। তাহলে 50কে দুটো নাম্বারে ভাঙলাম, একটা নিলাম 30, একটা 20। প্রশ্নে জানতে চেয়েছিল কি, প্রশ্নে জানতে চেয়েছে যে তাদের অনন্যকের যোগফল হবে নাকি 1/12। অনন্যক মানে কি, উল্টো। তাহলে 30-এর উল্টো হবে 1/30, 20-র উল্টো হবে 1/20। বলে যে এদের যোগফল করে 1/12 আনতে হবে। তো দেখি 1/12 আসে কিনা। 3-2-এর এলসিএম যদি 6 হয়, 30 20-র এলসিএম হবে 60। তাহলে এটা 2 আর এটা 20 3, 3 3, দ্যাট মিনস 5/60। আর 5/60 মানে কত, 1/12। তাহলে এখানে ওটাই বলেছিল যে এদের যোগফল অনন্যকের যদি করো তাহলে 1/12ই হবে। দেখো এটা প্রুভ হলো। আমাকে অঙ্কটা কিন্তু করতে হলো না। এই যে ট্রিক্সগুলো বলছি, যে এক্সাম অ্যাপ্রোচগুলো দিয়ে আমরা অঙ্কগুলো সলভ করছি, এগুলো এক্সামে কাজে লাগলে আমাদের অনেক টাইম সেভ হবে। ইনফ্যাক্ট অনেক আমরা টাইমে এগিয়ে থাকবো। বুঝতে পারলে? তাহলে এটা আনসার হয়ে গেল ইজি 30 আর 20। এই অপশনগুলো দেওয়া হয় আমাদের সুবিধার্থে, জাস্ট এর অ্যাপ্লিকেশনটা আমাদের জানতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা কত নম্বরে রয়েছে একবার দেখে নিই। সেটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 62 63। এখানে তোমার রয়েছে কোশ্চেন নাম্বার 71। একটি সমবাহু ত্রিভুজ এবিসিতে যদি এবির মধ্যবিন্দু ডি হয় এবং এসির মধ্যবিন্দু ই হয়, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইজটু ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ত্রিভুজটা সেটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার তিনটে বাহুই কিন্তু সমান। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা এ, এটা বি আর এটা সি। এবার প্রশ্নে দেখো তো কি বলেছে, বলছে এ বি এর মধ্যবিন্দু ডি। তাহলে এ বি বাহু কোনটা, এটা। এর মধ্যবিন্দু মানে মাঝখানের বিন্দু, এটা হচ্ছে ডি, রাইট। এসির মধ্যবিন্দু ই। এসি কোন বাহুটা, এসি হচ্ছে এই বাহুটা। এর মধ্যবিন্দু ধরে নাও এই জায়গাটা, যেটা হচ্ছে ই। ক্লিয়ার? এবার বলেছে যে এসির মধ্যবিন্দু ই হয়, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আর ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল। তাহলে এডিই কে ত্রিভুজ বানাতে গেলে এখানে এই সরল রেখাটা টানতে হবে। তাহলে এডিই এই একটা ত্রিভুজ হবে আর এবিসি এটা একটা ত্রিভুজ হবে। বুঝতে পারলে? এবার দেখো এখানে এডি আর এবি এই দুটোই তো ইকুয়াল। তাহলে এডি বাই কি হবে, এবি, ইকুয়াল টু কি হবে, এই যেরকমটা এদিকে লিখলে সেম আজ এদিকটাও মিলে যাচ্ছে, এই বাই কি বলবে, এসি। এটুকু ক্লিয়ার? এটা ইকুয়াল টু কত হবে, কারণ এটা যদি পুরোটা 2 হয় তাহলে এটা কত হবে 1। এটা যদি পুরোটা 4 হয় তাহলে এইটুকুটা কত হবে 2, কারণ এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। তাহলে এটা যা হবে এটা তার অর্ধেক হবে। তাহলে আমরা সব দিকে ন্যূনতম যে ছোট ভ্যালুটা সেটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের সুবিধার্থে ধরে নিলাম যে এটা 2, তাহলে এটা কিন্তু 1, যেটা সব থেকে লোয়েস্ট নাম্বার। এটা ধরে ক্যালকুলেশনের সুবিধা। তাহলে এটা হতো 1 আর এটা হতো 2। এবার এটা কি সদৃশ, তো কারণ ত্রিভুজ এবিসি এটা সদৃশ হচ্ছে তো তোমার এডিই এই ত্রিভুজটার সাথে। বুঝতে পারলে? এটা তো সদৃশ ত্রিভুজ। বুঝতে পারলে? মিলে যাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে জানতে কি চেয়েছিল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজ মানে বড়টা, এটার ক্ষেত্রফল, দ্যাট মিনস আমাকে এবিটা নিতে হবে প্রথমে। আর এডি এটা নিশ্চয়ই তোমার ছোটটা হবে, কারণ এডিসি এডিই এই ত্রিভুজটা ছোটটা হবে, কারণ একটা এবিসি আর একটা এডিই। তাহলে আমি যদি এই বাহুগুলো নিয়ে করে নিই, একটা এবি আর একটা এডি, তাহলে এদের কি বলেছিল, ক্ষেত্রফল।
আর ক্ষেত্রফল মানে কি হবে, স্কোয়ার করে দেবো। তাহলে জাস্ট 2/1 এটা স্কোয়ার করো, আনসার বেরিয়ে যাবে ডাইরেক্ট, যেটা হচ্ছে 4 আর নিচে 1, আর 4/1 মানে কত, 4:1। তাহলে আনসার করে এসো 4:1, যেটা অপশন নাম্বার 1-এতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো এখানে একটা কোশ্চেন মিস কি ছিল, যেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 64। কোশ্চেন নাম্বার 64 বলছে প্রত্যেকটি 4 ডেসিমিটার বর্গাকার কতগুলি টাইলস প্রয়োজন একটি 8 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া মেঝে ঢাকার জন্য। তাহলে আমাদেরকে প্রথমে এখান থেকে কিটা নিতে হবে, প্রথমে এখান থেকে আমাদের এরিয়াটা নিয়ে নিতে হবে। এরিয়া মানে কি, নিশ্চয়ই এল ইন্টু বি। তাহলে 8 আর 6 এই দুটো আমার লেন্থ আর ব্রেথ দেওয়া রয়েছে। তাহলে এই লেন্থ আর ব্রেথ এটাকে জাস্ট কি করব, প্রথমে গুণ করব। তাহলে 8 আর 6 যদি গুণ করতাম আমরা এরিয়া পেতাম 48, এটা কি বর্গমিটার। এবার দেখো 48 বর্গমিটার, এটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে কিসে আনতে হবে, ডেসিমিটারে আনতে হবে। ঠিক আছে, কারণ এটা ডেসিমিটার রয়েছে। তাহলে ডেসিমিটার স্কোয়ার আনতে গেলে এটাকে কি করতে হবে, 48 গুণ 100 করতে হবে। তাহলে এটা কত হতো, 4800। এত কি ডেসিমিটার স্কোয়ার, বুঝতে পারলে। এবারে দেখো এখানে বলেছে যে 4 ডেসিমিটার বর্গাকার কতগুলো টাইলস প্রয়োজন একটা 8 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া মেঝে ঢাকার জন্য। তাহলে প্রত্যেকটা টাইলসের এরিয়া কত, প্রত্যেকটা টাইলস, এই যে টাইলস এটা তো একটা বর্গক্ষেত্র হয় টাইলসটা, যার 4টে বাহুই সমান। তাহলে তার এরিয়া মানে কি এ স্কোয়ার। যদি বাহুটা এ হয় তাহলে এটা হবে এ স্কোয়ার। এখানে বাহুটা কত, 4 ডেসিমিটার বর্গাকার, তাহলে এটা কি হতো, 4 স্কোয়ার। দ্যাট মিনস কত হতো, 16 হতো। এবারে বলেছে কতগুলো টাইলস প্রয়োজন, তো তোমার এখানে কত আছে, 4800। এই 4800 এটাকে তুমি যদি এই তোমার 16 দিয়ে ভাগ করো, কারণ এটা তোমার এই প্রত্যেকটা টাইলসের এরিয়া আর এটা পুরোটা। তাহলে 4800/16, দ্যাট মিনস 16 3 আর দুটো শূন্য। তাহলে আনসার হবে 300টা, যেটা তোমার অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে কতগুলো লাগবে, 300টা। বুঝতে পারলে, আমরা প্রথমে এটার এরিয়াটা নিলাম, এটাকে জাস্ট আমরা কনভার্ট করলাম মিটার থেকে ডেসিমিটারে স্কোয়ার ফরম্যাটে। আর যেহেতু টাইলসের প্রত্যেকটা সাইড সমান হবে, তাই বর্গক্ষেত্রের এ যদি বাহু হয় তার স্কোয়ার হয়, এরিয়া যেটা তোমার এরিয়া হয় তার স্কোয়ার। তাহলে এখানে 4 বলেছিল, তাহলে 4 স্কোয়ার হলো 16। এটা হচ্ছে পুরোটার এরিয়া, আর এটা হচ্ছে পার্টিকুলার একটা টাইলসের এরিয়া। যদি ইকুয়াল ভাগ করি তাহলে আমরা নাম্বার অফ টাইলসটা পাবো। তাহলে আনসার করে দাও 300টা। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে দেখে নিই। নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 74। কোশ্চেন নাম্বার 74-এ রয়েছে, দেখো কি অঙ্কটা রয়েছে। বলা হচ্ছে যে যদি 7 tan a, কোশ্চেন নাম্বার 74, যদি 7 tan a ইকুয়াল টু 4 হয়, তাহলে 7 sin a মাইনাস 3 cos a ডিভাইড বাই 7 sin a প্লাস 3 cos a এর মানটা কত হবে। এই অঙ্কটা কিভাবে সলভ হবে, 7 tan a ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে, তাহলে 7 sin a মাইনাস 3 cos a বাই 7 sin a প্লাস 3 cos a, এটা কি করে সলভ করবে বলো, কি করে এটা সলভ করবে বলো দেখি। দেখো লব আর হর এই দুটোকেই তোমাকে কি করতে হবে বলো তো, প্রথমে cos দিয়ে ভাগ করতে হবে। যদি বলো কেন, কারণ sin থিটা বাই cos থিটা ডিনোটস করে tan থিটা। কেন, কারণ sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমার ট্রায়াঙ্গেলের একদম ট্রায়াঙ্গেল বলছি, ত্রিকোণমিতির একদম বেসিক একটা ক্লাস দেওয়া রয়েছে, যেখানে sin থিটা cos থিটা এগুলো ওরিয়েন্টেড ক্লাসটা আছে, একবার প্লেলিস্টে যাবে, দেন ক্লাসটা করে নেবে। ভূমি বাই অতিভুজ, রাইট। এখানে দেখো আমি যদি সাইন বাই কস করি তাহলে কি থাকবে, কারণ ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবারে লম্ব বাই ভূমিটা আসছে কোথা থেকে, কারণ সাইন থিটা বাই কস থিটা করলে কিরকম, সাইন থিটা বাই যদি কস থিটা করতে তাহলে কি হতো, সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আলটিমেট তোমার কি হতো, জাস্ট এটা রিভার্স হতো, লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই হয়ে যেত ভূমি। তাহলে অতিভুজ অতিভুজ কেটে যেত, লম্ব বাই ভূমি থাকতো, যেটাই আসছে লম্ব বাই ভূমি এই ট্যান থিটা। বুঝতে পারলে। তাহলে আমরা এখানে কি করব, এই যে অঙ্কটা রয়েছে এই সাইন থিটাগুলোর সাথে সব আমরা ওপরে নিচে অর্থাৎ লব হরে কস থিটা দিয়ে ভাগ করতাম। তাহলে কিরকম হতো, কিরকম হতো দেখো, এটা কিরকম হতো বলবে 7 সাইন এ যেটা রয়েছে
সেভেন ট্যান এ হয়ে যেত, কারণ সাইন থিটা বাই কস থিটা করা মানে কি ট্যান থিটাই ফর্মেট হওয়া। তাহলে এটা হতো সেভেন ট্যান এ, রাইট। আর এটা কি হতো মাইনাস কস থিটা দিয়ে ভাগ করলে কস থিটা কেটে যেত, অর্থাৎ কস এ এটাকে থিটা ডিনোট করা হচ্ছে, তাহলে কস এ কস এ কেটে যেত। আলটিমেট পড়ে থাকতো কে, পড়ে থাকতো -3, -3, আর নিচে গিয়ে পড়ে থাকতো 7 সাইন এ, এটা কি হয়ে যেত 7 ট্যান এ, 7 ট্যান এ। আর এটা কস এ কেটে যেত, তাহলে পড়ে থাকতো +3। এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার, ব্যাস। তাহলে এর মানটা কত হবে, এর মানটা কত হবে? এবার দেখো 7 ট্যান এ এর মানটা কত দেওয়া রয়েছে, বলবে 4। তাহলে এখানে 4 বসাও, -3, আর 7 ট্যান এ এখানে 4 লিখে দাও, +3। তাহলে 4 - 1 কত, 4 - 3 করলে 1 হয়, আর 4 আর 3 যোগ করলে 7। তাহলে 1/7 এটা আনসার করে এসো, যেটা দেখো অপশন নাম্বার বি। দেখতে পাচ্ছ অপশনগুলো কেমন দিয়েছে, 1/17। একটু তাড়াহুড়ো করলেই 1/7 যদি এটাকে দেখে নিয়েছি তাহলে এটাই আনসার হয়ে যেত। 78 এ নেক্সট প্রশ্নটা রয়েছে, কি প্রশ্ন রয়েছে, বলছে কোনো কি বলছে, কোশ্চেন নাম্বার 78 এ কি বলা হচ্ছে, বলছে কোনো একটা মূলধন বার্ষিক 6% সরল সুদে 2 বছর 4 মাস সময়ে সুদ আসল নাকি 4047 টাকা হয়, তাহলে মূলধনটা কত? খুব ইজি, কিভাবে সলভ করব, কিভাবে সলভ করব? কোনো একটা মূলধন দেখো যেখানে বার্ষিক 6% সরল সুদে, তাহলে এখানে মূলধনটাকে হাইড করে রেখেছে, যেটাই হবে আমাদের আনসার ওই মূলধনটা। যেখানে মূলধনটা বলছে যে সেটা নাকি 6% সরল সুদ, আর টাইমটা দিয়েছে 2 বছর 4 মাস। এবার এই জায়গাটা দেখেই অনেকে কনফিউজ যে 2 বছর 4 মাস এবার করবো তাহলে কি করে? খুব ইজি, 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 2 বছর 4 মাস মানে কি 4/12, দ্যাট মিনস 4 3 12, অর্থাৎ 1/3, অর্থাৎ 1/3। এবার 2 বছর আরো অতিরিক্ত আছে, তাহলে 2 + 1/3 হতো, তাহলে 3 দুগুণে 6 আর 1 7/3। এটুকু ক্লিয়ার, বলবে হ্যাঁ। তাহলে টাইমটা তুমি ধরে নাও 7/3, এটা হলো টাইম। আর রেট অফ ইন্টারেস্ট কত আছে, বলবে 6%, তাহলে 8টা দেওয়া রয়েছে তোমাকে 6%। আর এখানে সুদ আসল দেওয়া আছে 4047, কত দেওয়া আছে সুদ আসল যেটা দেওয়া রয়েছে আমাদের কাছে 4047 টাকা। এটা কি গো, এটা হচ্ছে অ্যামাউন্ট দেওয়া রয়েছে এই 4047 টাকাটা, রাইট। এবার দেখো আমি যদি বলি সিম্পল ইন্টারেস্টে, যে যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্টটা পার ইয়ার সেমই রয়েছে, তার জন্য আমরা কি করব, প্রত্যেক বছরের ক্ষেত্রে 7/3 ইন্টু 6 করে দিলে আমরা সিম্পল ইন্টারেস্টে টোটাল ইন্টারেস্টটা পাবো, বলবে হ্যাঁ। তাহলে 7/3কে 6 দিয়ে যদি গুণ করতে 3 দুগুণে 6, 2 7 কত হতো 14% টোটাল ইন্টারেস্ট পেতাম। কিন্তু আমি যদি বলি অ্যামাউন্টে আসতে, অ্যামাউন্ট মানে কি যেখানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দুটোই ঢুকে থাকবে, তাহলে এটা হচ্ছে শুধু আমার ইন্টারেস্ট। 14% মানে 100 ওরিয়েন্টেডে গেলে শুধু 14, আর পার্সেন্টেজ মানে 100, এটাকে আমি মূলধন ধরে নিলাম। তাহলে 100 আর 14কে অ্যাড করলে কত হবে, বলবে 114। এটা হবে আমার অ্যামাউন্ট, এর মধ্যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোই ঢুকে আছে। এক্সামিনার এটাকেই কোশ্চেনে বলেছে 4047 টাকা, যেটা নাকি সুদ আসল, যেটাকেই আমরা বলি অ্যামাউন্ট, যার মধ্যে সুদ আর আসল ঢুকে রয়েছে। তাহলে যেটা 114 সেটাই যদি 4047 হয়, তাহলে বলো 1 ইউনিটের ভ্যালুটা কত হবে? দেখো এটা কত দিয়ে ভাগ যেত, এটা কত দিয়ে ভাগ যেত, এখানে একটু ভাগটা করার চেষ্টা করি। 114 তাকে আমরা 4047, 711, এটা কত দিয়ে যেত, এটা কত দিয়ে যেত, এটা এটা কত দিয়ে যেত, এটা 3 14 42 3 1 3, দেখো এটা 3 14 42 3 1 3, 4 14 56 হয়ে যাচ্ছে, তাহলে 2 4 4 10 8, 8 2 7, 8 2 7, এটা তো মিলছে না, এটা তো মিলছে না। তাহলে 114 যদি হয় 4047, তাহলে এটা কি হতো? আচ্ছা চলো এইভাবে করি, 1 ইউনিটের ভ্যালুটা তাহলে কত হতো, বলবে 4047 বাই 114। এবার আমাদেরকে বের করতে বলেছে কি টাকাটা কত, তাই না, মূলধনটা কত, তো মূলধনটা কত 100। তাহলে এর সাথে জাস্ট কি করব, একটা 100 গুণ করে দেবো, এর সাথে একটা 100 গুণ করব, দেখি ক্যালকুলেশনটা কেমন হয়। এটা আমরা যদি কাটাকুটি করতাম, এটা হতো 2 5 10 আর 2 7 14, 57, আর এটা হতো 25। আচ্ছা এবার দেখি তো 57 দিয়ে এটা ভাগ যায় কিনা, ঠিক আছে, কারণ এইরকম ক্যালকুলেশনগুলো পরীক্ষাতে দেওয়া হয়। 57 দিয়ে 4047, 7 5 35, 8 5 40, বেড়ে যাবে, তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 5 35, 39, 399, 9 14 5, এটা আর যাবে না, 57। দেখো 57 একে 57, দেখলে
57 দিয়ে ভাগ গেল, যেটা হচ্ছে 71, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে 71 বারে চলে গেল। তো নেট অ্যান্সার 25 গুণ 71 কত হবে? 25 বলছি, হ্যাঁ, নেট অ্যান্সারটা আমার কাছে কত? এটা তো 257 আর এটা তো 250 হয়েছিল, 250 100, তাহলে 50 ইন্টু 71 করো। 5 একে 5 আর 5 7 35, 5 একে 5 আর 5 7 কত? 35, আর এই শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে 3550 অর্থাৎ 3550 টাকা, এটা হবে রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার 3550 অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, বছরটাকে প্রথমে যেহেতু মাস ছিল সেটা 1/3 করলাম, টোটাল হলো 7/3, আর রেট অফ ইন্টারেস্ট 6, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, তাই গুণ করলে টোটাল ইন্টারেস্টটা পাবো, যেটা 14%। পার্সেন্টেজ ওরিয়েন্টেড করছি তাই ধরে নিলাম 100টা হচ্ছে আসল, 14টা হচ্ছে অতিরিক্ত অর্থাৎ সুদ। দুটোকে যোগ করলে কি হয়? সুদ প্লাস সুদ আসল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যামাউন্ট, বা এটাকে বলা হয় স্ববৃদ্ধিয় মূল্য। 100 প্লাস 14 কত হলো? 114। অ্যাজ পার কোশ্চেন এটাই দেওয়া রয়েছে 4047। এখান থেকে 1 ইউনিটের ভ্যালুটা পেলাম, এটা বাই 114। মূলধনটা কত? মূলধনটা আমার পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100 দিয়ে গুণ লাগালাম, তাহলে 50 গুণ 71, ফাইনাল নেট অ্যান্সার 3550, এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে দেখে নেবো। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 84, নেক্সট পেজে রয়েছে। দেখি কি অঙ্ক রয়েছে। কোশ্চেন নাম্বার 84 এর কি অঙ্ক রয়েছে? আচ্ছা দেখো, 84 এর অঙ্কটা রয়েছে এটা, 4 পূর্ণ 12/25, 4 পূর্ণ 12/125, তারপর কিউব রুট দিয়েছে। তো আমরা কিউব রুটটাকে প্রথমে দেখবো না, আমরা এটার ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কি হতো? বলবে 125 গুণ 4 করলে কত হয়? 4 12 48 আর 4 5 20, কত হতো? কত হতো বলো? 4 100 400 আর 4 5 100, দ্যাট মিনস এটা হতো 500, তার সাথে 12 যোগ হতো, তাহলে 512 হতো। আর নিচে কে পড়ে থাকতো? বলবে 125টাই পড়ে থাকতো। যেরকম আমরা করি 2 পূর্ণ ধরো 1 এর 2, 2 দুগুণে 4 যোগ 1 5/2, সেম অ্যাজ, এটা একটু ডাটাটা বড় ছিল। এবার কিউব রুটটা লাগাও তো। দেখো চিনতে পারছো, 512 কার কিউব? বলবে 8 এর কিউব। 125 কার কিউব? বলবে 5 এর কিউব। তাহলে নেট আনসার যেটা আমাদের এলো 8/5, যেটা দেখো অপশন নাম্বার 1-তেই রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে? কোশ্চেন নাম্বার 90 রয়েছে, জাস্ট শেষের দিকে আমরা চলে এসেছি, আর নেই। বলছে পরীক্ষায় একজন ছাত্র 39% নাম্বার পেয়ে 58 নাম্বারের জন্য ফেল করে, আর একজন ছাত্র যে 55% নাম্বার পেয়েছে কিন্তু 5 নাম্বার থেকে 22 নাম্বার বেশি পেয়েছে, তবে পরীক্ষাটা মোট কত নাম্বারে ছিল? তুমি চাইলে এটা ওরেলেও ক্যালকুলেশন করতে পারো, বাট যদি জিনিসটা সিস্টেমটা না জানা থাকে এক্সাম অ্যাপ্রোচ, একবার দেখে নাও। আমরা এই অঙ্কগুলো করার সময় পার্সেন্টেজগুলোর প্রথমে ডিফারেন্স নেবো। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স নিলে কীরকম হতো? বলবে একটা রয়েছে 39%, একটা রয়েছে 55%, বড়োর থেকে ছোটোটাকে বিয়োগ করো, তাহলে কত হতো? বলবে 55% মাইনাস 39%, এদের বিয়োগফলটা কত আসতো? বলবে 39 16ই হয় 55, তাহলে 16% আসতো। এটুকু ক্লিয়ার? একটা ছাত্র যে 39% নাম্বার পেয়েছে কিন্তু 58 নাম্বারের জন্য কি করেছে? ফেল করেছে। এই জায়গাটা লক্ষ্য করো, 58 নাম্বারের জন্য ফেল করেছে। আরেকটা ছাত্র যে 5 নাম্বার থেকে 22 নম্বর বেশি পেয়েছে। তাহলে একবার কম একবার বেশি, এইরকম যখন আমরা অঙ্কে দেখতে পাবো, তখন এই যে নাম্বারগুলো থাকবে আলটিমেট এই দুটো নাম্বারে যোগ হবে। যদি দুটোই সেম হতো, অর্থাৎ দুটোতেই বলছে কম কম পেয়েছে বা দুটোতেই বেশি বেশি পেয়েছে, তখন আমরা ডাটাগুলোকে মাইনাস করতাম। বাট যেহেতু একবার ফেল আর একবার বেশি, অর্থাৎ একবার কম একবার বেশি, এই রকম যখন দেখবে তখন দুটো নাম্বারকে যোগ করে দেবে। তাহলে আলটিমেট 58 আর 22 এই দুটো নাম্বারের মধ্যে কি হতো? বলবে যোগ হতো। 58 আর 22 যোগ করলে কত হয়? 5 2 7 8 2 10, মানে 80 হতো। এই 16% ডিনোট করবে কাকে জানো? এই 80 নাম্বারটাকে। তাহলে 1% কাকে করবে গো? বলবে ভাগ করব 16 5 এ 80, তাহলে 1%-এর ভ্যালুটা বেরোলো 5। অ্যাজ পার কোশ্চেন পরীক্ষাটা মোট কত নম্বরে ছিল? আমরা ক্যালকুলেশন কার ওরিয়েন্টে করছি? পার্সেন্টেজের। পার্সেন্টেজ ডিনোট করে হাইয়েস্ট কত নাম্বারকে? বলবে 100 নাম্বারকে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার 1%-এর ভ্যালু যদি 5 হয়, 100%, এটাই সর্বোচ্চ। 1কে 100 বানাবে কি করে? বলবে 1-এর গায়ে দুটো শূন্য দিয়ে, তাহলে 5-এর গায়েও দুটো শূন্য বসাও আর বলো 500। এটা ছিল পরীক্ষায় টোটাল নাম্বার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। আজকের সেটের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92। কোশ্চেন নাম্বার 92,
না 92, হ্যাঁ 92, এখানে পর পর 92 লেখা রয়েছে, দেখো এখানেও 92, এখানেও 92, তাই তো বলি 92 আবার জিকে এলো কি করে। দেখো একজন বিক্রেতা একটি দ্রব্যকে 50 টাকায় বিক্রি করবেন বলে লিখে রাখেন এবং তার উপর সে 20% ছাড় দেন। যদি দ্রব্যটিতে তার 25% লাভ হয় তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? কিভাবে করবে, কিভাবে করবে? খুব ইজি, খুবই ইজি। কিভাবে করা যায়? দেখো এখানে সিপি আছে, এসপি আছে, আর এমপি আছে, অর্থাৎ কেনা দাম, বিক্রি দাম, আরেকটা হচ্ছে লেখা দাম, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। হলো, প্রশ্নে বলছে যে 50 টাকা, এটা নাকি ওরা বলেছে যে এটা হচ্ছে লিখিত দাম, তাহলে মার্ক প্রাইসটা কত টাকা? 50 টাকা। বিক্রি করবেন বলে লিখে রাখেন এবং তার উপর 20% ছাড় দেন। 20% ছাড় দেন মানে কি? 50-এর 20% মানে কত? বলবে 10 টাকা। এই 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে, তাহলে এসপিটা কত ছিল? বলবে 40 টাকা। এবং 25% লাভ হয় দ্রব্যটিতে, তাহলে 40 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে। 25% লাভ মানে কি? 25% লাভ মানে ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4, মানে 4 টাকা থাকলে 1 টাকা লাভ করেছো 5 টাকা। বুঝতে পারলে? কিন্তু তুমি এখানে বিক্রি করে লাভ করেছো 40 টাকা, তাহলে 5 ডিনোটস করলো 40 কে, দ্যাট মিনস 8 গুণ, বা 1-এর ভ্যালুটা 8, তাহলে 4-এর ভ্যালুটা কত হবে? 4 গুণ 8 কত? 32 টাকা। প্রশ্নে জানতে কি চেয়েছে ক্রয় মূল্য কত টাকা? তুমি বলো ক্রয় মূল্য কত টাকা? 32 টাকা। তাহলে আমরা কি করলাম? এই দিক থেকে ক্যালকুলেশনটা শুরু করলাম। তুমি চাইলে এটাকে পার্সেন্টেজগুলোকে লিখে রেশিও ফরম্যাটেও করতে পারো, বাট আমার মনে হয় এটা আরও তোমার ইজি আনসার দেবে। তাহলে আনসার করে দাও 32 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্রত্যেকে ক্লাসে একটি করে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে করে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান তোমার মোবাইলে পেয়ে যাও। প্লেলিস্ট সেকশনটা একবার ভিজিট করো, যেখানে লীলা রয় ক্র্যাকের সেট 1, সেট 2, সেট 3 ম্যাথ রিজনিং সলিউশন পাবে। তার পাশাপাশি অন্যান্য পিডিএফ, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, তার পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, এই সমস্ত ক্লাসগুলো প্লেলিস্ট সেকশনে তোমরা পেয়ে যাচ্ছ। লুসেন্টের জিকে এবং অন্যান্য পিডিএফের কিছু জিকে সমস্ত ক্লাস তোমরা জাস্ট একবার প্লেলিস্টটা ভিজিট করো, তাহলেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। রাইট? প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ম্যাথ বা রিজনিংয়ের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো। টাটা, বাই।